প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বইয়ের অন্যতম কঠিন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টার নাম হচ্ছে কি জীবনী শক্তি। এই জীবনী শক্তি অধ্যায়টা অনেকেই আমরা না বুঝে মুখস্থ করার ট্রাই করি, যার কারণে এই জিনিসটা আমাদের কাছে কি লাগে, কঠিন লাগে। বাট এটা অনেক ইজি একটা অধ্যায়, তোমাকে জাস্ট খালি একটু কি করতে হবে, পড়াটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা জীবনী শক্তির যে প্রথম টপিকটা আছে তার নামই হচ্ছে জীবনী শক্তি। অর্থাৎ এখন জীবনী শক্তি আমরা কাকে বলতেছি? আমরা যদি দেখি যে আমরা ছোটবেলায় বা ফিজিক্সে পড়ছি, শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে কি বলে? কাজ করার সামর্থ্য কে কি বলা হয়? শক্তি বলে। তাহলে আমাদের যে দেহ, এখানে অনেক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং আমরা ইন্টারনালি বা এক্সটার্নাল অনেকগুলো কাজ করি। এই কাজগুলো করার জন্য আমাদের কি লাগে? শক্তি দরকার। আমরা এই শক্তিটা কই থেকে পাই? তো এই যে শক্তিটা আছে, এই শক্তিগুলো আমরা দুইটা বিশেষ প্রক্রিয়ায় পাই। তাহলে এটা যদি একটা গাছ হয়, এই গাছ কি করে? সূর্য ভাইয়ের আলো থেকে। কার আলো থেকে? সূর্য ভাইয়ের আলো। সূর্য তোমাদের মামা হলেও সূর্য কিন্তু আমার মামা না, সূর্য আমার ভাই। আমার ছোট ভাইয়ের নাম কি? সূর্য। এই সূর্য ভাইয়ের আলো, এইটাকে উদ্ভিদ তার বিশেষ প্রক্রিয়ায় এই জায়গায় একটা কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ব্যবহার করে একটা বিশেষ খাদ্য উৎপাদন, C6H12O6। পরবর্তীতে এই উৎপাদিত খাদ্যটা উদ্ভিদের প্রত্যেকটা কোষে গিয়ে অক্সিজেন দ্বারা জারিত হয়ে একটা কিসে পরিণত হয়? শক্তিতে পরিণত হয়। কিসে পরিণত হয়? শক্তিতে পরিণত হয়। আমরা জানি আমাদের পৃথিবীর বা সৌরমণ্ডলের সমস্ত শক্তির উৎসকে সূর্য। এই সূর্য থেকে আসা আলোটাকে ব্যবহার করে গাছ একটা বিশেষ খাদ্য তৈরি করে। এই খাদ্য থেকে তারপর আমরা কি করি? শক্তি তৈরি করি। এখন আমরা তাহলে এটা তো আমরা বললাম কিভাবে পাইলাম, তাহলে আমাদের শক্তিটা কি আসলে? জীবনী শক্তিটা আসলে কি? তো নর্মালি আগেই বলছি, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। জাস্ট এই শক্তিটা আমরা কোথায় থেকে পাচ্ছি? জীব থেকে পাচ্ছি বা জৈব গুণ অণু থেকে পাচ্ছি, ঠিক আছে? জৈব গুণ অণু থেকে পাচ্ছি। কথাটা ক্লিয়ার? তাহলে দেখো, জীবদেহ বা জৈব গুণ রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকেই বলতেছি আমরা কি? জীবনী শক্তি। আর এই শক্তিটা আমরা যে পাচ্ছি, এখানে আমাদের দুইটা বিশেষ অঙ্গ এবং দুইটা বিশেষ প্রক্রিয়া সাহায্য করে। প্রথমে সূর্যের আলোটা যখন খাদ্যে পরিণত হলো, তখন তাকে বলি আমরা সালোক সংশ্লেষণ। কি? সালোক সংশ্লেষণ। আবার যেখানে শক্তি উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি? শ্বসন। এখানে কি ঘটতেছে? শ্বসন। এই দুইটা প্রক্রিয়ায় মূলত আমাদের সূর্য থেকে আসা আলোটা আমাদের ব্যবহৃত শক্তিতে পরিণত হয়, ঠিক আছে? আর যেই শক্তিটাকে ব্যবহার করে আমরা আমাদের যত যাবতীয় কাজ, কথা বলা থেকে ঘুমানো থেকে শুরু করে কাজ করা, যত রকমের কাজ আছে সব কাজেই এই শক্তিটা কি করি? ব্যবহার করি। এখন আমরা আসি, এই শক্তির রাসায়নিক রূপ কি? আমরা এই শক্তির রাসায়নিক রূপ পাবো এটিপি, যার পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? আমরা কি পাচ্ছি? এটিপি, যার পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? তো এখন দেখো, এডিনোসিন ট্রাইফসফেট এই শব্দটার মিনিং বুঝো। এখানে এডিনোসিন একটা বিশেষ রাসায়নিক পদার্থের নাম। এখানে ট্রাই শব্দটা মনে রাখবো 3, আর ফসফেট মানে হচ্ছে একটা সংকেত H3PO4। তার মানে এখানে ফসফেট গ্রুপ আছে কয়টা? 3টা। কয়টা আছে? 3টা। কার সাথে যুক্ত আছে? এডিনোসিনের সাথে যুক্ত অবস্থায় আছে। তো আমরা এটিপির যদি গঠন চিন্তা করি, তো জিনিসটা একটু তোমার বইয়ের ঊর্ধ্বে একটু আমরা বেসিক আলোচনা করব, সো একটু তোমার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এখন এই এডিনোসিন ট্রাইফসফেট পড়তে গেলে আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, অ্যাডিনিনকে বা আমরা এটিপিকে যদি ভাঙি, এই এটিপিকে ভাঙলে আমরা 3টা মূল রাসায়নিক উপাদান পাবো। 3টি মূল রাসায়নিক উপাদান পাবো। আমরা এখন আগে লিখি, তারপর আমরা এগুলা বুঝবো। 1 নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার পাবো। পেন্টোজ সুগার হিসেবে আমরা পাচ্ছি রাইবোজ সুগার। কি পাবো? রাইবোজ। এখন তোমার মাথায় জিনিসটা আসতে পারে, পেন্টোজ সুগার কি,
রাইবোজ কি, আমরা একটু পরে ডিটেলসে আসবো, আমরা আগে লিখে রাখি। 2 নাম্বার যে উপাদানটা পাচ্ছি তার নাম হচ্ছে নাইট্রোজেনাস ক্ষারক, নাইট্রোজেনাস ক্ষারক। এখানে নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে পাবো আমরা অ্যাডিনিন। কি পাবো? অ্যাডিনিন। আমরা প্রত্যেকটাই ডিটেলসে আসবো। এবং 3 নাম্বার যে উপাদানটা পাচ্ছি সেটা হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের কিসের গঠন। এটিপিকে ভাঙলে আমরা এই 3টা উপাদান পাবো। কয়টা? এই 3টা উপাদান পাবো, এই 3টা উপাদান পাচ্ছি। ঠিক আছে, এই 3টা উপাদানের মধ্যে আমরা কি কি পাইলাম? প্রথমে হচ্ছে আমরা পাইছি হচ্ছে কি পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডিনিন, এবং অজৈব ফসফেট কয়টা পাবো? 3টি পাবো। কয়টা? 3টি। ঠিক আছে, কারণ এই যে জিনিসগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। পেন্টোজ সুগার কাকে বলে, নাইট্রোজেনাস ক্ষারক কাকে বলে, তারপরে অজৈব ফসফেট কি। তাহলে প্রথমে আসো পেন্টোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। কারণ পেন্ট মনে রাখবা, আমি একটু তোমাদের কি করতেছি, আমি ট্রাই করতেছি তোমাদের একটু ডিটেলসে পড়ানো, কারণ এই জিনিসটা আবার আমাদের যখন দ্বাদশ অধ্যায় পড়বো, জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টা, সেখানে গিয়ে আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে একটু ডিটেলস পড়াচ্ছি, ওখানে গিয়ে ফুল ডিটেলস পড়াবো। দেখো প্যান্ট, প্যান্ট মানে বলতে পরি যেই প্যান্ট সেই প্যান্ট কিন্তু না। এই প্যান্ট একটা গ্রিক শব্দ, যার একটা হিসাব আছে। প্যান্ট মানে হচ্ছে 5। কত? 5। তোমরা যদি এগুলো দেখো, মনো, মনো মানে হচ্ছে তোমার কি 1, ডাই মানে হচ্ছে কি 2, ট্রাই মানে হচ্ছে কি, ট্রাই মানে হচ্ছে কি 3, হ্যাঁ, টেট্রা, টেট্রা মানে হচ্ছে কি 4, পেন্টা, পেন্ট মানে হচ্ছে কি 5, হেক্স মানে হচ্ছে 6, আর হেপ্ট মানে হচ্ছে 7। এরকম করে অনেকগুলো হিসাব আছে। তোমরা যখন জৈব যৌগ করবে তখন কি আরো কাজে লাগবে। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্ট মানে 5, হেক্স মানে 6, হেপ্ট মানে 7। ঠিক আছে, তো পেন্টোজ সুগার মানে কি বললাম আমরা? 5 কার্বন বিশিষ্ট সুগার। মানে কি? শর্করা। সুগার মানে কি? শর্করা। ঠিক আছে, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন 5 কার্বন বিশিষ্ট শর্করা যে বলতেছি, তাহলে শর্করা সম্পর্কে আগে আমরা জানি, তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা কেন 5 কার্বন বিশিষ্ট। তো তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন আমরা একটা টপিক পড়বো, জানো যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, যেখানে এটার বাংলা হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য উপাদান। কোন জাতীয়? শর্করা। এই কার্বো শব্দটাকে ভাঙলে, কার্বো মানে হচ্ছে কার্বন, আর হাইড্রেট শব্দ আসছে কি পানি। আমরা সেই সকল যৌগকে কার্বোহাইড্রেট বলি, এটা হচ্ছে আদিম যুগের সংজ্ঞা অনুসারে, যে সেই সকল যৌগকে আমরা কার্বোহাইড্রেট বলি যাদের যৌগটা কার্বন, হাইড্রোজেন এবং কি দ্বারা গঠিত? অক্সিজেন দ্বারা গঠিত। যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত হবে? 1:2:1। তো একটা কমন উদাহরণ দেই, দেখো C6H12O6। আমরা যেটাকে কাটাকাটি করি 1:1 না, তাহলে এইটাকেই বলতেছি আমরা কি কার্বোহাইড্রেট। কি বললাম? যে সকল যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত এবং যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে কত? 1:2:1, তাকেই বলতেছি আমরা কি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, তো এখনকার দিনে অবশ্য কার্বোহাইড্রেট এটাকে বলা হয় না। ঠিক আছে, এখন বর্তমান আধুনিক সূত্র অনুযায়ী যদি বলি, তাহলে পলি হাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন ও এদের উদ্বুদ্ধ যৌগগুলোকে, উদ্বুদ্ধ যৌগকে কি বলা হয়? যৌগকে কি বলা হয়? আমাদের কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেট
কার্বোহাইড্রেট বলে। এখন এই জায়গাটা দিয়ে তুমি কি বুঝলা বলো তো? এই জায়গাটা থেকে তুমি কি বুঝলা যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন ও এদের উদ্ভূত যৌগগুলোকে আমরা কি বলতেছি? কার্বোহাইড্রেট বলতেছি, তাই না? ঠিক আছে, তো এই যে বলতেছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন শব্দটার মানে কি বলো তো? মিনিং বুঝবা। মনে রাখবা পলি শব্দটার অর্থ হচ্ছে অনেক বা বহু। পলি শব্দটার অর্থ হচ্ছে কি? অনেক বা বহু। আর হাইড্রক্সি বলতে কি বোঝাচ্ছে? এই যে হাইড্রক্সি বলছি না, এই হাইড্রক্সি শব্দের অর্থ হচ্ছে ওএইচ গ্রুপ। কোন গ্রুপ? ওএইচ গ্রুপ। দেখো তো আমরা কার্বোহাইড্রেটে কি পাইছি? পানি পাইছি না? এই পানিকে যদি ভাঙি, পানিকে ভাঙলে আমরা H প্লাস এবং কি OH মাইনাস। ঠিক আছে, অর্থাৎ এইসব যৌগতে একাধিক কি থাকবে? OH মূলক থাকবে। একাধিক কি থাকবে? OH মূলক থাকবে। তাহলে আমরা কি বললাম? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। তার মানে আরেকটা কন্ডিশন হচ্ছে আমার এখানে একটা বিশেষ গ্রুপ থাকতে হবে, যেটা হচ্ছে অ্যালডিহাইডের মূলককে আমরা বলি CHO, আর বা পলিহাইড্রক্সি কিটোন, যেখানে কিটোনের মূলকটা হচ্ছে CO। যখন তোমরা জৈব যৌগ পড়বা, হ্যাঁ, তখন গিয়ে দেখবা এই জায়গায় অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক এগুলা পাবা। ঠিক আছে, তো যাদের মধ্যে মনে রাখবা যাদের অ্যালডিহাইড মূলক থাকে, যে সকল শর্করাতে অ্যালডিহাইড মূলক থাকে, কোন মূলক? অ্যালডিহাইড মূলক থাকে, তাদেরকে বলে অ্যালডোজ সুগার। কি বলা হয়? অ্যালডোজ সুগার। আর যে সকল কার্বোহাইড্রেট বা যৌগে আমাদের কিটোন মূলক থাকে, CO মূলক থাকে, তাদেরকে বলা হয় কিটোজ সুগার। তাদেরকে কি বলা হয়? কিটোজ সুগার। এখন কিটোজ সুগার নিয়ে আমার এখানে আলোচনা করার দরকার নাই, কারণ আমরা যেই শর্করা পূর্ব পেন্টোজ সুগার, সেটা মূলত অ্যালডিহাইড মূলক দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তো আমাদের যেই রাইবোজ সুগার বলছি, কি রাইবোজ, এই রাইবোজ সুগারটা এটা কোন সুগার? অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার। কারণ তার নাম কেন অ্যালডোজ সুগার হয়েছে? কারণ সেখানে কার্যকরী মূলক হিসেবে আছে কি? অ্যালডিহাইড মূলক। এখন তুমি আমাকে বলো যে এই যে আমরা বললাম, কি বললাম? রাইবোজ সুগারটা, ঠিক আছে, এই রাইবোজ সুগারটা কয় কার্বন বিশিষ্ট? কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট, তাই না? লিখে রাখছি কয় কার্বন? 5 কার্বন। তাহলে আমরা 5টা কার্বন আঁকবো। কয়টা কার্বন আঁকবো? 5টা। আচ্ছা, আমি সাদা কালারটা নিচ্ছি। 1 2 3 4 5। ঠিক আছে, এখন এই যে অ্যালডিহাইড মূলকের একটা কথা আছে, তোমরা যখন জৈব যৌগ করবা, অ্যালডিহাইড মূলক সর্বদা 1 নং কার্বনে বসে। 1 নং কার্বনে বসে। তাহলে অ্যালডিহাইড মূলক সর্বদা কয় নং কার্বনে বসে? 1 নং। তাহলে আমরা এখানে দিলাম CHO। এটাকে যদি তুমি আরো ভাঙ্গে লিখতে চাও, ঠিক আছে কি না? তো আমি যদি আর একটু ভাঙ্গে লিখি, তাহলে আমি এই কিটোজ সুগারটাকে বন্ধ করে দিলাম। তুমি কয়টা নিবা? 5টা না? 1 2 3 4 5। এই যে অ্যালডিহাইড মূলকটাকে যদি আমি ভাঙ্গে লিখি, এখানে হবে একটা হাতে অক্সিজেন আর একটা হাতে আছে কি হাইড্রোজেন, এবং এই হাত দিয়ে সে তার নিচের কার্বনের সাথে যুক্ত। তাহলে এই হাত দিয়ে সে তার নিচের কার্বনের সাথে কি হবে? যুক্ত। প্রত্যেকটা কার্বন তার নিচের এবং উপরের কার্বনের সাথে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। তোমরা জানো কার্বনের যোজনী কত? 4। এজন্য তার হাত কয়টা? 4টা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 1 2 3 4। ঠিক আছে, এখন আমরা বলছিলাম না যে এই যে কার্বোহাইড্রেটের আমরা প্রত্যেকটা হাতে আমরা কি করব? বলছি না অনেকগুলা OH মূলক থাকবে, এজন্য মাথায় রাখবা প্রত্যেকটা হাইড্রোজেনের প্রত্যেকটা কার্বনের ডান দিকে আমরা OH যোগ করব। কি যোগ করব? OH। ঠিক আছে, কি করলাম? OH যোগ করলাম। আর বাকি হাতগুলো আমরা কি দ্বারা পূর্ণ করব? H দ্বারা পূর্ণ করব। H
এইচ। তার মানে প্রত্যেকটা কার্বন OH 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 OH, আর বাকি হাতগুলোতে আমরা কি পূরণ করতেছি? এইচ দিয়ে। ধরো এইচ 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 এবং কি এইচ। এই যে শর্করাটা পাইলাম, এই নতুন শর্করার নামই হচ্ছে কি? এটার নামই হচ্ছে কি? রাইবোজ সুগার। রাইবোজ সুগার, এটার নাম কি? রাইবোজ সুগার। কথা কি ক্লিয়ার? তাহলে কি বললাম যে আমরা শর্করা কাকে বলছি বা কার্বোহাইড্রেট? যে সকল যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 1:2:1 থাকে, তাকেই বলতেছি আমরা কি? কার্বোহাইড্রেট। তবে এটা ছিল আদিম যুগের সংজ্ঞা। নতুন সংজ্ঞা কি বলছি? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, এবং এদের উদ্বুদ্ধ মানে এদের থেকে তৈরিকৃত যে যৌগগুলো আছে তাদেরকেই বলতেছি আমরা কি? কার্বোহাইড্রেট বলে। কারণ পলি মানে অনেক বা বহু, আর হাইড্রক্সি মানে কি আসছে? হাইড্রক্সিল মূলক থেকে। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই একাধিক কি থাকতে হবে? হাইড্রক্সিল মূলক। দেখো 1টা 2টা 3টা 4টা আছে, এবং একটা কি আছে? হয় অ্যালডিহাইড মূলক থাকবে, না হয় কি থাকবে? কিটোন মূলক থাকবে। তো আমরা যে শর্করাটা বানাবো রাইবোজ সুগার, সেটা মূলত কি? অ্যালডোজ সুগার। মাথায় রাখবা, যাদের অ্যালডিহাইড মূলক থাকে বলে অ্যালডোজ সুগার, যাদের কিটোন মূলক থাকে তাদেরকে বলা হয় কি? কিটোজ সুগার। এখন কোশ্চেন হলো, এখানে আরেকটা আছে, পরীক্ষায় আমাদের কিন্তু এই জিনিসটা আসে না। পরীক্ষায় আমাদের যখন করতে হয় তখন আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি? এটার রিং স্ট্রাকচার অঙ্কন করতে হয়। কি করতে হয়? রিং স্ট্রাকচার। তাহলে এটার নাম দিলাম আমরা কি? রাইবোজ সুগার। এটা এবং এটা হচ্ছে কি? রাইবোজ সুগার। ওকে, এখন রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার গঠনের একটা বিশাল বড় ক্লাস আছে, ইন্টারমিডিয়েটে আসে। ঠিক আছে কিনা? তো আমরা অত কাহিনীতে যাব না, ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, যে এই জায়গায় আমরা 5টা কার্বনের জন্য এরকম করে একটা ঘর রাখবো। ঠিক আছে, এরকম করে একটা কি আঁকবো? ঘর আঁকবো। তোমরা অনেকেই ছোটবেলায় ঘর আঁকছো না? অনেকেই ছোটবেলায় কি আঁকছো? ঘর অঙ্কন করছো। মনে আছে নি তোমরা ছোটবেলায় কেমনে? আমি যখন ছোটবেলায় চারুকারে পরীক্ষা দিতাম তখন এইভাবে ঘর আঁকতাম। এই ঘরের চালা, এই যে ঘরের স্বর, এই ঘরের দেওয়াল, দেওয়াল দিয়ে এখানে হচ্ছে দরজা, আর এই হচ্ছে কি? জানালা। এই হচ্ছে ঘর। ঠিক সেম ঘরটাই তুমি রিক্রিয়েট করবা, জাস্ট একটু ডিজাইন করে দিবা। এই যে ঘরের চালা, তারপরে দেওয়ালটা একটু কি করে দিতে পারো? বাঁকায় দিতে পারো, এবং এখানে থাকবা। ঠিক আছে, এখন তুমি ছোটবেলায় পড়ছো যে ছোটবেলায় তুমি যখন ছিলা তখন তোমার বাড়িতে ডিশ লাইন ছিল না, তখন কি ছিল? অ্যান্টেনা। তাহলে এইভাবে একটা অ্যান্টেনা উড়াই দিবা। ঠিক আছে, তাহলে এখানে কয়টা কার্বন আছে? 5টা। 1 2 3 4, এখানেও তো 5। এখানে কোনো কার্বন নাই, এখানে একটা অক্সিজেন থাকে। কি থাকে? অক্সিজেন। যেন আমরা শূন্য করে দিব। তোমাদের বইয়ে যদি শূন্য করে দেওয়া মানে অক্সিজেন দেওয়া নাই। তাহলে আমরা ঘর আঁকতে শিখছি। কি করব? আবার বলতেছি, প্রথমে আমরা ঘরের টুপি দিয়ে একটা দেওয়াল চালা দিব, চালা দিয়ে দেওয়ালটাকে একটু বাঁকায় দিব, এবং ছোটবেলায় আমাদের কি ছিল না? ডিশ লাইন ছিল না, অ্যান্টেনা ছিল, অ্যান্টেনা উড়াই দিলাম। তাহলে 1 2 3 4 5। আর কোন দিকে এইচ ও এইচ আছে তোমাদের এগুলো এখন না বুঝলেও চলে, জাস্ট খালি মনে রাখবা এটার নাম হচ্ছে রাইবোজ সুগার। কোন সুগার? রাইবোজ সুগার। শেষ রাইবোজ সুগার নিয়ে কাহিনী। হ্যাঁ, এবার আমরা আসবো নাইট্রোজেনাস ক্ষারক। আমরা এখন যে জিনিসটা আসবো সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রোজেনাস ক্ষারক। তোমরা যদি দেখো যে আমাদের যে, তোমরা নাম শুনছো কিনা জানি না, ডিএনএ এবং আরএনএ, আমাদের যে বংশগতীয় বস্তু ডিএনএ এবং আরএনএ, এই ডিএনএ এবং আরএনএ তৈরি করতে গেলে কতগুলো আছে আমাদের ক্ষারক দরকার, যেগুলো নাইট্রোজেন দ্বারা গঠিত। তো এই ক্ষারকগুলোকে বলতেছে আমরা কি? নাইট্রোজেনাস ক্ষারক। এবং নাইট্রোজেনাস ক্ষারক 2 প্রকার, এটা হচ্ছে পিউরিন, আর এটা হচ্ছে কি? পাইরিমিডিন। ঠিক আছে, এটা হচ্ছে পিউরিন, আর এটা হচ্ছে কি? পাইরিমিডিন। তো পাইরিমিডিনটা যদি আমরা দেখি, এখানে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে পিউরিন হোক বা পাইরিমিডিন, এদের একটা বলয় থাকে। কি থাকে? বলয়। পিউরিনের বলয় থাকে কয়টা? এরকম করে হেক্সাগোনাল, একটা হচ্ছে কি এরকম পেন্টাগোনাল, এরকম বলয় থাকে 2টা। কয়টা? 2টা। এবং এগুলাতে বিশেষ করে নাইট্রোজেন, হাইড্রোজেন থাকে, বুঝছোই না, এই জন্য তাদের নাম দিয়েছে নাইট্রোজেনাস ক্ষারক। তো এরকম গঠনের পিউরিন আছে কয়টা? 2টা। একটা নাম হচ্ছে অ্যাডিনিন,
এটার নাম হচ্ছে কি অ্যাডিনিন, যাকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। আর এটা গুয়ানিন, যাকে সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এই নামটা আসছে মনে রাখবা উড়ন্ত পাখির পরন্ত গু থেকে। গুয়ানিন নামটা আসছে কোথা থেকে? উড়ন্ত পাখির পরন্ত গু থেকে, ঠিক আছে? গুয়ানিন, সি বার্ডের পরন্ত গু বা মল থেকে, এখান থেকে আসছে গুয়ানিন। এগুলো একটা ইতিহাস আছে, তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই বুঝতে পারবা যে নাইট্রোজেনাস ক্ষারকের নামগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে কি না? এখন দেখো পিউরিনের ক্ষেত্রে যে কাহিনীটা আসতেছে, পিউরিনে আবার এরকম দুইটা রিং নাই, পিউরিনের রিং আছে কয়টা? একটা হেক্সাগোনাল রিং আছে, একটা হেক্সাগোনাল, প্রত্যেকটাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে। এই হেক্সাগোনাল রিংগুলোকে এক রিং বিশিষ্ট আমরা নাইট্রোজেনাস ক্ষারককে বলি হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিনের সংজ্ঞা কি বলবো? পিউরিনের সংজ্ঞাটা হচ্ছে এরকম, দুই রিং বিশিষ্ট নাইট্রোজেনাস ক্ষারককে নাইট্রোজেনাস ক্ষারককে ক্ষারককে কি বলা হয়? পিউরিন। আর এক রিং বিশিষ্ট, কয় রিং? ধরো এটার সংজ্ঞা দিচ্ছি এখানে যে আমরা এক রিং বিশিষ্ট, এক রিং বিশিষ্ট নাইট্রোজেনাস ক্ষারককে নাইট্রোজেনাস ক্ষারককে আমরা কি বলবো? পাইরিমিডিন। পাইরিমিডিন আছে তিনটা, একটা আছে সাইটোসিন, যাকে সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। আর এটার নাম হচ্ছে আমাদের কি? থায়ামিন, যাকে টি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা আছে ইউরাসিল, যাকে সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই পাঁচটা, টোটাল পৃথিবীতে নাইট্রোজেনাস ক্ষারক আছে কয়টা? পাঁচটা। এখন এই নাইট্রোজেনাস ক্ষারকগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাডিনিন আমাদের এটিপি তৈরিতে কি করা হয়? ব্যবহার করা হয়। কোনটা? এটিপি তৈরিতে ব্যবহার হয় শুধুমাত্র অ্যাডিনিন। ওকে, এরপরে আমরা যে জিনিসটা যাবো সেটা হচ্ছে অজৈব ফসফেটের কথা তো বলে দিছি, 3 নাম্বার পয়েন্ট, অজৈব ফসফেট, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু কাজ করি, এটিপির গঠনটা আবার শুরু থেকে দেখি যে এটিপি কিভাবে গঠিত হয়, ঠিক আছে? আমাদের এটিপির উপাদান, এটিপি এর উপাদান, ঠিক আছে? কি কি উপাদান আছে? 1 নম্বরে বলছিলাম আমরা কি? পেন্টোজ সুগার, যেখানে আমরা পেন্টোজ সুগার হিসেবে কি পাইছি? রাইবোস। তারপরে হচ্ছে নাইট্রোজেনাস বেস বা ক্ষারক, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে কি পাইছি? অ্যাডিনিন। আর 3 নম্বরে পাইছি অজৈব ফসফেট, ঠিক আছে? যাকে আমরা সংক্ষেপে পিআই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? পিআই। এখন আমরা দুইটা নতুন শব্দ শিখব, একটা নিউক্লিওসাইট, প্রথমে কি হয়? এই যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে, তাকে বলা হয় নিউক্লিওসাইট। পেন্টোজ সুগার ও নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা গঠিত যৌগ, নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা গঠিত যৌগ, তাকে বলতেছে নিউক্লিওসাইট। তাহলে কেমনে হবে? একটা জিনিস দেখো, আমরা একটা আঁকতেছি, এই যে দেখো পেন্টোজ সুগার আঁকলাম, মনে আছে? যেদিকে অ্যান্টিনা থাকবে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। কয় নাম্বার কার্বন? 5 নাম্বার। এটা হচ্ছে 1 2 3 4। এই যে আমাদের পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে কে? অ্যাডিনিন। কে যুক্ত হবে? অ্যাডিনিন। তাহলে অ্যাডিনিন এরকম করে ছিল না? অ্যাডিনিন যুক্ত হই না,
এটা হচ্ছে আমাদের কি পেন্টোজ সুগার। এই যে পেন্টোজ সুগার, এটা যে কি সরি একটা জিনিস দেখাই ভালো করে, এটা যে পেন্টোজ সুগার আর এটা যে নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস এবং পেন্টোজ সুগার যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করলো তার নাম হচ্ছে নিউক্লিওসাইড, এবং এই নতুন গঠিত যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। যখন অ্যাডিনিন নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে যুক্ত তার নাম হবে অ্যাডিনিসিন। গুয়ানিন যুক্ত হলে গুয়ানোসিন, সাইটোসিন যুক্ত হলে সাইটিডিন, থায়ামিন যুক্ত হলে থায়ামিডিন, এরকম করে নামকরণ করা হয়। তো আমাদের যেহেতু শুধুমাত্র এটিপি নিয়ে কথাবার্তা, তো মনে রাখবা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয়ে প্রথম যে যৌগটা তৈরি তার নাম হচ্ছে কি অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন একটা কি নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, ঠিক আছে, এটা একটা নিউক্লিওসাইড। সাইড বলো, সাইড, সমস্যা নাই। এবার আমরা আসবো নতুন একটা যৌগ, তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। কি বলবো? নিউক্লিওটাইড। কাকে বলতেছি আমরা নিউক্লিওটাইড? কথাটা বুঝছো? তাহলে মনে রাখবে এখানে এই যে নিউক্লিওসাইডের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হবে, তার মানে আমরা একদম বেসিক ভাবে লিখি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস ক্ষারক, নাইট্রোজেনাস ক্ষারক প্লাস অজৈব ফসফেট, এই তিনটাকে আমরা একসাথে বলবো নিউক্লিওটাইড। এখন দেখো এখানে একটা মজার জিনিস বলি, যখন আমরা নিউক্লিওটাইড অঙ্কন করব, তাহলে এই যে দেখো প্রথমে আমরা পেন্টোজ সুগার রাখছি, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে আমরা কি পাচ্ছি? নাইট্রোজেনাস ক্ষারক, ঠিক আছে, নাইট্রোজেনাস ক্ষারক। এই নাইট্রোজেনাস ক্ষারক এবং পেন্টোজ সুগার হইল অ্যাডিনোসিন। কি নাম হইল? অ্যাডিনোসিন। এটা আমরা আগেই লিখছি না, অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের 5 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হবে, যখন ইনঅর্গানিক ফসফেট একটা যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে এএমপি। তার নাম হয়ে যাবে কি? এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট। যখন কি হবে? একটা ফসফেট থাকবে। কি থাকবে? নাইট্রোজেনাস ক্ষারকের সাথে কি যুক্ত হবে? একটি ফসফেট। এইবার ধরো আমি এই অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করলাম, তখন তার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট। কেন? এখানে আমি আরেকটা ফসফেট যুক্ত করাতে এখানে কয়টা ফসফেট হলো? 2টা। যদি আমি এই অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করি তখন তার নাম হবে এটিপি বা অ্যাডিনোসিন। এই যে যৌগটার নাম আছে এটার নাম হচ্ছে কি? দেখো অ্যাডিনিনের সাথে নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয়ে তৈরি হলো অ্যাডিনোসিন, আর এখানে 1টা 2টা 3টা ফসফেট যুক্ত হয়েছে বলে এটার নাম হয়েছে কি? ট্রাইফসফেট, যাকে আমরা সংক্ষেপে বলি কি? এটিপি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে এইটুকু তোমরা সুন্দর করে লিখবা যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের গঠন বর্ণনা করো বা এটিপি এর গঠন বর্ণনা করো। তখন তুমি হয় লিখবা যে এটিপি কে ভাঙলে আমরা পাবো পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ সুগার, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে পাবো অ্যাডিনিন, অজৈব ফসফেট হিসেবে পাবো কি? অজৈব ফসফেট থাকবে কয়টা? 3টা। প্রথমে বলবো পেন্টোজ সুগারের 1 নং কার্বনে নাইট্রোজেনাস ক্ষারক যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন, এবং অ্যাডিনোসিনের 5 নম্বর কার্বনে 1টি 2টি 3টি ফসফেট যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। প্রথমে 1টি যুক্ত হলে অ্যাডিনোসিন মনোফসফেট, 2টা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর 3টা ফসফেট যুক্ত হলে তার নাম হয়ে যাবে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং মনে রাখবা এই এক অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপির মধ্যে যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো এটিপি। এখানে গিয়ে কি হয়? শক্তি সঞ্চিত হয়। কি হয়? শক্তি সঞ্চিত হয়। কি হয়? শক্তি সঞ্চিত হয়। আবার যখন আমরা হচ্ছে কি কাজ করি তখন এখানে আবার কি হয়? এই এটিপিটা ভেঙে কি হয়? এই এটিপিটা ভেঙে এডিপি এবং কি রে একটা ফসফেট নির্গত হয়। যখন ফসফেট নির্গত হয় তার সাথে সাথে কি হয়? শক্তি নির্গত হয়। এই কতটুকু শক্তি? 7.3 কিলো ক্যালোরি।
ঠিক আছে, এত কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে এই যে বললাম, তাহলে এই যে এটিপি, যখন আমরা খাদ্য খাই তখন খাদ্যের উপাদানের সাথে জারিত হয়ে এডিপি থেকে ফসফেট যুক্ত এটিপি তৈরি করে। আবার যখন আমরা কি করি, কাজ করি, তখন এই এটিপিটা ভেঙে এডিপি এবং কিরা ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করে। আবার কাজ শেষ, আবার খাচ্ছি, খাদ্যের মাধ্যমে উপাদানগুলোর সাথে জারিত হয়ে আবার এটিপি কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তো এইভাবে যখন আমরা কাজ করি তখন শক্তি ক্ষয় হয়, আবার যখন খাবার খাই তখন আবার কি শক্তি সঞ্চিত হয়। মানে এটা রিচার্জেবল ব্যাটারির মতো, অথবা জমানো টাকার মতো। ধরো আমার টাকা বেশি হচ্ছে, আমি টাকা জমা রাখলাম, যখন টাকা দরকার তখন আমরা কি ব্যাংক থেকে টাকা বের করে নেই, ওইগুলোকে কি করি, খরচ করি। এই জন্য এটিপির একটা বিশেষ নাম হচ্ছে কি জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। কথাটা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো আমরা দেখো এখানে দুইটা কথা লিখছি, একটা ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন এবং কি ফটো ফসফোরাইলেশন। এই তিনটা শব্দের মিনিং বুঝবা। আমরা যদি আগের পেজটাতে দেখি, আমরা কি করছি, এডিনোসিন মনোফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত এডিনোসিন ডাইফসফেট, বা এডিবি এর সাথে ফসফেট যুক্ত তৈরি করছে কি এডিনোসিন ট্রাইফসফেট। মনে রাখবো, কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকেই বলা হচ্ছে কি ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন কাকে বলা হয়? কোনো যৌগের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন বলে। ফসফোরাইলেশন বলে। যেমন আমরা বললাম কি এএমপি এর সাথে, আমরা কি বললাম, এএমপি এর সাথে একটা ফসফেট যুক্ত হইল, তৈরি করলো কি এডিপি মানে এডিনোসিন ডাইফসফেট। আবার এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো কি এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট। এই যে এদের সাথে ফসফেট যুক্ত হয়েছে না, তাকেই বলা হচ্ছে কি ফসফোরাইলেশন। এখন আমরা উল্টা ঘটনাটাও ঘটছে দেখছি, যে ফসফেট ভেঙে যাচ্ছিল। এই যে দেখো, এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ ফসফেট এখান থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তখন তাকে বলা হয় ডি। মনে রাখবা, ডি শব্দের অর্থ হচ্ছে অপসারণ। কি? অপসারণ। তার মানে কি, কোনো একটা যৌগ থেকে, কোনো যৌগ হতে ফসফেট গ্রুপ কি হওয়াকে, বিচ্ছিন্ন হওয়াকে কি বলা হয়? ডিফসফোরাইলেশন বলে। ডিফসফোরাইলেশন বলে। যেমন ধর আমরা কি করলাম বলো, এটিপি কে ভাঙবো, এটিপি কে ভাঙলে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়। আবার এডিপি কে ভাঙলে এএমপি প্লাস ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়। এই যে ফসফেটকে আমরা কি করছি, অপসারণ করছি বলে এটার নাম দেওয়া হয়েছে কি ডিফসফোরাইলেশন। ঠিক আছে, এবং আমাদের সেই যে ইয়াটা আছে সেটার নাম হচ্ছে কি ফটো ফসফোরাইলেশন। মনে রাখবা, ফটো, তোমাদের যদি এখন বলা যায় ফটো মানে কি, তোমরা সবাই ওই গান শুরু করো, মেরে ফটো কো সিনে সে ইয়ার চিপকালে সাইয়া ফেভিকল সে। এই ফটো মানে কিন্তু ছবি না। মনে রাখবা, ফটো শব্দটার অর্থ হচ্ছে আলো। আমরা ফটো শব্দের অর্থ কি বলবো? আলো, নট পিকচার। ঠিক আছে, পিকচার মানে ছবি, কিন্তু ফটো মানে হচ্ছে কি আলো। ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্ত করাকে। তার মানে কি আলোর সাহায্যে যখন আমরা এখানে ফসফেট যুক্ত করবো তখন তাকে বলা হয় ফটো। তাহলে এইভাবে লিখবা, আলোর সাহায্যে, আলো ও ক্লোরোফিলের সাহায্যে। কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। আলো এবং ক্লোরোফিলের সাহায্যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে, এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। ফটোফসফোরাইলেশন বলে।
ওকে, তাহলে এভাবে ব্যাখ্যা দিবা, কীভাবে বিক্রিয়াটা দেখাবা যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট কে সাহায্য করছে, আলো এবং ক্লোরোফিল, ক্লোরোফিল কিসে পরিণত হয়েছে, এটিপি। আর এই প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা কি, ফটোফসফোরাইলেশন। ফোটো মানে আলো, ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যুক্ত করা। তাহলে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করা প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি, ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এখানকার পড়া। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো, জীবনী শক্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি। জীবনী শক্তি কাকে বলে, ঠিক আছে। তারপরে তোমাকে 2 নম্বরে খ নম্বর প্রশ্ন আসতে পারে, এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন। কারণ ওই যে বললাম তোমাকে এভাবে বলতে হবে যে যখন আমাদের খাদ্য খাই তখন খাদ্যের সাথে এটিপি জারিত হয়ে এটিপি তৈরি করে। আবার যখন আমাদের কি শক্তি প্রয়োজন তখন এটিপি ভেঙে সেই শক্তির যোগান দেয়। আবার খাই, আবার হচ্ছে কি করে, ঠিক যেমন হচ্ছে আমাদের কি জমানো টাকার মতো। এই জন্য আমরা এটিপিকে কি বলি, জৈব মুদ্রা বলা হয়। আবার এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়েছে কেন, সেটার উত্তর সেম টু সেম। যে আমাদের যেমন রিচার্জেবল ব্যাটারিতে যখন কাজ করি মোবাইলে তখন কি চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে দিই, আবার চালাই, আবার চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে দিই, অনেকটা রিচার্জ করার মতো। ঠিক এরকম আমরা যখন শক্তি প্রয়োজন হয় তখন এটিপি ভাঙ্গে শক্তি যোগান দেয়। আবার যখন আমরা কি করি, খাবার গ্রহণ করি, আবার এটিপি জারিত হয়ে কি হয়, এটিপিতে পরিণত হয়, অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো লাগে। ঠিক আছে, এই জন্য এটিপিকে কি করা হয়েছে, রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করছে। আর গ নাম্বার প্রশ্ন আসতে পারে, এটিপি এর গঠন বর্ণনা করো, যেটা আমরা তোমাদের ভালো করে পড়াই ফেলছি। তো ফার্স্ট ক্লাসটা একটু মনে করো যে ডিটেলসে দেওয়ার জন্য একটু বড় হয়েছে, যদিও এটা আসলে 2 মিনিটের পড়া, ঠিক আছে কিনা। বাট আমি তোমাদের চাচ্ছি যে তোমরা একেবারে ডিটেলস জানো, জিনিসটা বেসিক সহ ক্লিয়ার করো, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমাদের দ্বাদশ অধ্যায়ে খুব কাজে লাগবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসটা সালোক সংশ্লেষণ পুরোটাই কি করে দিব, শেষ করে দিব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমাদের ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে কি করবা, শেয়ার করে দিবা। আবারও সবাইকে ধন্যবাদ।